সাধু বাবা সামনের দিকে একটা আগুনের বলয় তৈরি করে ফেললেন এবং আমাকে ইশারা করলেন আমি যেন তার সাথে সেই বলয়ের মধ্যে প্রবেশ করি। সেই বলয়ের মধ্যে প্রবেশ করতেই দেখলাম সেই জায়গায় আমরা চলে এসেছি। সবে অফিস থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে বসেছি। আজ সারাদিন অনেকগুলো মিটিং ছিল, একটু স্থির হয়ে বসবো তার উপায় কি আছে? মাথাটা প্রচণ্ড ধরেছে। পাশে ভাই বসে পাবজি খেলে যাচ্ছে, দুম দাম শব্দ হয়ে চলেছে। কি যে এক নেশা হয়েছে। ওর বোধহয় এটা মনে নেই যে ওর বোর্ডস এক্সাম আছে এবছর। একটু বিরক্ত হয়ে বললাম, তোর পড়াশুনো নেই, এখন গেম খেলছিস? কিন্তু কোনো উত্তর নেই। ও ওর মতন খেলতে থাকলো। পাশে ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন করছে? ফোনটা বেশ খানিকটা দূরে ছিল, উঠতে ইচ্ছা করছিল না। ভাবলাম অফিসেরই তো ফোন হবে, তাই রিং হয়ে কেটে গেল। আর ধরলাম না, কিন্তু আবার যখন রিং হলো তখন আর না ধরে থাকা গেল না। অভিষেকের ফোন। বেশ কিছুদিন ধরে কথা হয়নি। এখন ফোন ধরে কথা শুরু করলে শেষ করতে অনেক দেরি হয়ে যাবে। আমার আর ফোন ধরে কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু বারবার ফোন করছে, হয়তো কোনো দরকারও থাকতে পারে। তাই ফোনটা ধরে ফেললাম। হ্যাঁ বল। এই রকি, তুই কোথায়? তুই এখন বাড়িতে আছিস? হ্যাঁ আমি এখন বাড়িতে আছি। কি কিছু দরকার? তুই এক্ষুনি কুণালের বাড়িতে আয়, খুব দরকার। কেন, কি হয়েছে? কাল গেলে হবে না? একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? তুই আয়, আসলে জানতে পারবি। তোর আসাটা দরকার। এই বলে অভিষেক ফোনটা রেখে দিল। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। আবার কি সমস্যা? দেরি না করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম বাড়িতে ফিরে একটু ঘুমাবো, সেই উপায় আমার কি আছে? আমি, অভিষেক আর কুণাল তিনজন কলেজ লাইফের বন্ধু, বলা যায় বেস্ট ফ্রেন্ড। কুণাল এই 2 মাস হলো আমাদের ক্লাসমেট অনামিকাকে নিয়ে নতুন জীবন শুরু করেছে। অভিষেক আবার এইসব সংসার ধর্মে বিশ্বাস করে না, ও ওর মতন ফুর্তি করে জীবন কাটাতে চায়। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে প্রায় 30 মিনিটের রাস্তা কেটে গেল। কিন্তু এ কি, কুণালের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সামনে বেশ কিছু লোকেরও ভিড় আছে। সামনে এত লোকের ভিড় যে বাইকটা কোথায় পার্ক করবো সেটা বুঝতে পারছিলাম না। বুঝতে অসুবিধা হলো না যে কারোর একটা বিপদ হয়েছে। বাইকটা সাইডে রেখে আমি 2 পা এগিয়ে গিয়ে দেখলাম অভিষেক আমার দিকে এগিয়ে আসছেন। আমি বললাম, কি হয়েছে? এখানে এত লোকের ভিড় কেন? তুই আমার সাথে আয়। এই কথা বলে অভিষেক আমাকে হাউজিং এর পেছনে নিয়ে গেল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। কুণালের মৃত্যুর শোক আমরা সবাই প্রায় ভুলতে বসেছি, কিন্তু ভুলে গেলে কি হবে, আরও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা এরপর আমাদের সাথে ঘটতে শুরু করলো। একদিন সন্ধ্যাবেলায় অফিস ছুটির পর আমি বাড়িতে বসে আমার ল্যাপটপে কাজ করছি। ডান দিকের জানলাটা খোলা ছিল। একটা দমকা হাওয়া এসে চারিদিক ওলট পালট করে দিল। আমার টেবিলের ওপর পেপার ওয়েট দিয়ে যে পেপারগুলো চাপা দেওয়া ছিল সারা ঘরে সেগুলো ছিটিয়ে গেল। এ তো খুব মুশকিল ব্যাপার হলো। সারা ঘরে সেগুলো ছিটিয়ে গেল। এ তো খুব মুশকিল ব্যাপার হলো। সারা ঘরে পেপারগুলো ছড়িয়ে আছে। এবার এক একটা করে আমাকে কোড়াতে হবে।
এরই মধ্যে কারেন্টটা চলে গেল। নিশ্চয়ই বাইরে ঝড় উঠেছে। বাইরে এলো পাতাড়ি দমকা হাওয়া বইতে শুরু করলো, আর কয়েক সেকেন্ড অন্তর অন্তর বাজ পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি ল্যাপটপটা শাটডাউন করে দিলাম। আমি যে ঘরটায় বসে আছি সেটা হচ্ছে দোতলার ঘর। ঘরের ঠিক সামনেই একটা লাইট পোস্টের আলোটা অনবরত জ্বলছে নিভছে। আমাদের এই চত্বরে আবার কারেন্ট চলে গেলে স্ট্রিট লাইটগুলো সঙ্গে সঙ্গে যায় না। স্ট্রিট লাইটটা অনবরত জ্বলছে নিভছে। আমি নিচু হয়ে কাগজগুলো কুড়াতে যাব, তুলতে গিয়ে হঠাৎ করে দেখলাম, এ কি, এটা কি, আমার সামনে এটা কি? মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলার আগেই সেটা অদৃশ্য হয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম একটা মানুষের পা, তার শরীরটা দেখতে পাইনি। মাথাটা ওপরের দিকে তোলার আগেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। একটা মানুষের পা যেটা ঝলসে গেছে, সেখান থেকে পচে গলে মাংস পড়ছে। আচ্ছা, আমি অন্ধকারে ভুল দেখলাম না তো? আমি সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে মোবাইলটা বার করে মোবাইলের টর্চটা জ্বালিয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। কই, কোথাও তো সেরকম কিছু লক্ষ্য করলাম না। কিন্তু আমার পেছনে হঠাৎ করে একটা নারী কণ্ঠের হাসির শব্দ শুনতে পেলাম, যে হাসির শব্দটা বুক ভেদ করে বেরিয়ে যাওয়ার মতন। সেই হাসির শব্দে সারা শরীর যেন শিহরিত হয়ে ওঠে। আমি পেছন ফিরে তাকানোর সাহস পাচ্ছি না, কিন্তু এরই মধ্যে সৌভাগ্যবশত কারেন্টটা চলে আসলো। ঘরের এদিক ওদিক সব জায়গা খুঁজে দেখলাম, কাউকেই খুঁজে পেলাম না। হতে পারে হয়তো মনের ভুল, কিন্তু এরকম মনের ভুল কেন হবে? আমি তো কখনো এরকম চিন্তা ভাবনাও করি না। আর আমি যে হরর মুভি দেখি তাও নয়। তবে কি সেই ঘটনাটা? সেদিন রাস্তায় অভিষেক অফিস ছুটির পর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে। বাস স্ট্যান্ডে তা প্রায় সে আধ ঘন্টা হলো দাঁড়িয়ে আছে, কিন্তু বাস কোনোদিন এত দেরি করে না। 16/2 রুটের বাস ঘন ঘন আসে, কিন্তু আজকে তা প্রায় 9:30 বেজে গেছে। এখনো যদি সে বাস না পায়, তা বাড়ি পৌঁছাবে কি করে? যারা যারা ওর সাথে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল প্রত্যেকেই হাঁটা লাগালো। এবার অভিষেক ভাবলো ওরও হাঁটা লাগানো উচিত, কারণ হেঁটে গিয়ে যদি কবরডাঙ্গার মোড় থেকে যদি টোটো বা অটো কিছু পায়, তাহলে কিছুটা হলেও বাড়ি পৌঁছাতেও সুবিধা হবে। যেতে যেতে অভিষেক এটাই মনে করছে ওর আরও কিছুটা আগে বেরোনো উচিত ছিল। যারা যারা ওর সাথে দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে, তারা অনেক আগেই বেরিয়ে পড়েছে। বোকার মতনও এতক্ষণ কেন দাঁড়িয়েছিল সেটা ভেবেই ওর অবাক লাগছে। কবরডাঙ্গার এই রাস্তাটা দিয়ে যেতে গেলে সামনে কিন্তু সেই কবরখানাটা পড়ে। রাস্তাটা একেবারে নির্জন। এই রাস্তা দিয়ে একা হেঁটে যেতে সত্যিই গা ছমছম করছে। শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে আসছে। পেছন থেকে একটা অদ্ভুত গোংরানি শব্দ শুনতে পাচ্ছে। অভিষেক সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকালো, আর পেছন ফিরে তাকিয়ে এসে দেখলো কেউ তো নেই। এবার শব্দটা বিপরীত দিক থেকে আসছে, ঠিক তার পেছন থেকে। শব্দটা আস্তে আস্তে দিক পরিবর্তন করছে। এবার মনে হলো তার কাঁধে কে যেন একটা হাত রাখলো। সেই হাতটা পাথরের মতন ঠান্ডা। মুহূর্তের মধ্যে দুটো হাত তার মাথাটাকে পেছন দিকে ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হলো। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করার আগে অভিষেক একবার পেছনের দিকে তাকিয়ে দেখলো। কি দেখলো তার বলার জন্য সে আর জীবিত থাকলো না। শুধু সেই ভয়ঙ্কর নারী মূর্তিটা তার মুখের সামনে একটু এগিয়ে এসে বলল, তোর হিসাব পূরণ করে দিলাম, যা। পরদিন সকালবেলায় কবরডাঙ্গার কবরখানার সামনে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হলো। যেন তার ঘাড় মোটকে এখানেই মেরে রেখে গেছে। এরপর থেকে কবরডাঙ্গার ওই রাস্তায় মানুষের আনাগোনা একেবারেই কমে গেল। কারণ এটাই রুটে গেল যে কবরডাঙ্গার রাস্তায় প্রেতাত্মা আছে, যে মানুষকে ঘাড় মোটকে মেরে ফেলে। কুণাল, অভিষেক দুজনেই শেষ। এবার হয়তো আমার পালা। আমিও সেই কান্না শুনতে পাই প্রতি রাতে। রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়।
মনে হয় কে যেন গলাটা চেপে ধরে আছে, কিন্তু চোখ খোলার পর কাউকেই দেখতে পাই না। বাড়িতে যদি কাউকে এই ঘটনা বলি, সবাই আমাকে পাগল বলবে। ভাই রীতিমতো আমাকে পাগল ভাবতে শুরু করেছে, কারণ আমার শরীরে পাগলামির ছাপ স্পষ্ট। ওরা কি করে বুঝবে যা আমার সাথে প্রতিনিয়ত ঘটে চলেছে? দরজার পাশে কে যেন দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গিয়ে দেখছি কেউ নেই। একটা কালো ছায়ামূর্তি, যেটা অনবরত আমার চারিপাশে ঘুরে যাচ্ছে, আর একটা তীব্র হাসি, আর সঙ্গে একটাই কথা, তোকে আমি ছাড়বো না, এত সহজে তোর মুক্তি নেই। অবশেষে একদিন এই ঘটনাটা আমি আমার অফিস কলিগ প্রীতমকে বললাম। প্রীতম এই ঘটনাটা শুনে হেসে না উড়িয়ে দিয়ে আমাকে একটাই পরামর্শ দিল, আরে তুই আগে বলবি তো এই ঘটনাটা। আরে আমার চেনা জানা এক সাধু বাবা আছে, সে বিশাল বড় তান্ত্রিক, সে তোকে নিশ্চয়ই কোনো সাহায্য করতে পারবে। অবশেষে আর কোনো উপায় না দেখে আমি প্রীতমের সাথে সেই সাধু বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এক অমাবস্যার রাতে প্রীতম আমাকে ফোন করে ডেকে নিল, বলল আজই নাকি শুভ দিন, আজ যে কোনো সমস্যা নিয়ে যদি সাধু বাবার কাছে যাওয়া যায় তাহলে সে বিফলে যায় না। বেশ কিছুক্ষণ আমরা দুজন বাইকে যাওয়ার পর একটা জায়গায় এসে প্রীতম বাইকটা থামিয়ে দিল। দুদিকে ঘন জঙ্গল, আর চারিদিকে শিয়াল ডাকছে, নেকড়ের শব্দ শোনা যাচ্ছে, মাঝে মধ্যে পেঁচার ডাকও শোনা যাচ্ছে। চারিদিকে গা ছমছম করা পরিবেশ। পাশে একটা গোঙানির শব্দ শোনা যাচ্ছে, ঠিক পাশে নয়, পেছন থেকে একটা গোঙানির শব্দ। আমি পিছন ফিরতে যাব, সঙ্গে সঙ্গে প্রীতম আমাকে বলল, একদম পিছন ফিরবি না, সোজা সামনের দিকে এগিয়ে চল। এই জায়গাটা একদমই ভালো নয়, চারিদিকে প্রেতাত্মা ঘুরে বেড়ায়। আমাদের পিছনেও কয়েকটা প্রেতাত্মা আমাদের সাথে সাথেই আসছে। পেছন ঘুরে যদি তুই ওর চোখের দিকে তাকাস, তুই শেষ হয়ে যাবি। সাবধান, যা কিছু হয়ে যাক, একদম গন্তব্যস্থলে না পৌঁছে পেছনের দিকে তাকানোরও চিন্তা করবি না। আমি প্রীতমের কথা মতন এগিয়ে চলেছি। কাঁধের ওপর একটা শীতল হাতের স্পর্শ অনুভব করলাম, কিন্তু তাও পেছনে ফিরে তাকানো যাবে না। প্রীতম আবার আমাকে ইশারা করলো যেন আমি পেছনের দিকে না তাকাই। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর আমরা একটা পুরানো মন্দিরের কাছাকাছি চলে আসলাম। সেখানে আগুন জ্বালিয়ে এক সাধু বাবা যজ্ঞ করছে। আমরা দুজনে সেই সাধু বাবার সামনে গিয়ে বসলাম। সাধু বাবা ধ্যানে মগ্ন ছিলেন। বেশ কিছুক্ষণ পর তিনি চোখ খুলে তাকালেন। প্রীতম সাধু বাবাকে সমস্ত কিছু খুলে বলল। সাধু বাবা হাত মেলে ধরলেন তার ডান দিকে, সঙ্গে সঙ্গে তার হাতের ওপর একটা অদ্ভুত রঙের গোলক এসে আবির্ভাব হলো। সাধু বাবা তার মধ্যে কি যেন পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করে সাধু বাবা বললেন, চল আমার সাথে, আমি দেখতে চাই কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য এই প্রেতাত্মা তোদের শেষ করতে চাইছে। সাধু বাবা সামনের দিকে একটা আগুনের বলয় তৈরি করে ফেললেন এবং আমাকে ইশারা করলেন আমি যেন তার সাথে সেই বলয়ের মধ্যে প্রবেশ করি। সেই বলয়ের মধ্যে প্রবেশ করতেই দেখলাম সেই জায়গায় আমরা চলে এসেছি, যেই জায়গায় আজ থেকে প্রায় 6 মাস আগে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আমরা ভুলে যেতে চাই। সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, দেখ, যা জানিস সত্যি সত্যি বল, এখানে কি ঘটনা ঘটেছিল তুই নিশ্চয়ই জানিস। স্বীকার কর এখানে কি ঘটেছিল, বল আমাকে। আজ থেকে 6 মাস আগে আমরা 3 বন্ধু লং ড্রাইভে গিয়েছিলাম বাইকে করে। ফিরতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা এই শ্মশানকালী মোড়ের রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে এগিয়ে আসছিলাম। হঠাৎ সামনে দেখলাম একটা গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার মধ্যে থেকে একটা মহিলা চিৎকার করে যাচ্ছে অনবরত। বাঁচানোর জন্য সে করুণ আর্তনাদ করে যাচ্ছে। আমাদের তাকে সাহায্য করা উচিত ছিল, কিন্তু আমার একবার মনে হয়েছিল তাকে সাহায্য করা উচিত। আমি বাইক থামিয়ে নামতে গিয়েছিলাম, কিন্তু কুণাল আর অভিষেক আমাকে একদমই সাহায্য করেনি, বরং তারা আমাকে একটা কথাই বলেছিল, চল চল, এসব ঝামেলায় জড়িয়ে লাভ নেই,
চল তো, পাশ কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম। এবার চোখের সামনে সেই মহিলার আর্তনাদ আবার শুনতে পাচ্ছি। দেখলাম সামনে সেই গাড়িটা দাউ দাউ করে জ্বলছে, আর তার মধ্যে ছটফট করছে সেই মহিলার শরীরটা, আগুনে পুড়ে পুরো ঝলসে গেছে। আবার সবকিছু অন্ধকার হয়ে গেল। এবার দেখলাম আমার সামনে সেই অগ্নিদগ্ধ মহিলাটা দাঁড়িয়ে আছে, যাকে আমি আমার ঘরে দেখেছি, যাকে আমি ঘরের এই কোনায় সেই কোনায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে এবার আমার দিকে এগিয়ে আসছে আমার গলা টিপে ধরবে বলে, কিন্তু তখনই সাধু বাবা তাকে বাধা দিয়ে বললেন, দাঁড়াও, তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। তোমার ওদের ওপর একটাই রাগ, ওরা কেন তোমাকে বাঁচায়নি। কারণ যে পরিস্থিতিতে তুমি ছিলে তোমাকে বাঁচানো সম্ভব ছিল না। তুমি অনেকটাই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিলে। তোমাকে বাঁচাতে গেলে ওদেরও ক্ষতি হতো, তোমাকে বাঁচাতে ওরা পারতো না। আর তুমি কেনই নিরীহ মানুষগুলোকে মারছো? ওরা তো তোমার মৃত্যুর জন্য দায়ী নয়। তোমার মৃত্যুর জন্য দায়ী তোমার স্বামী। তিনি তোমাকে গাড়ির মধ্যে আটকে রেখে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছেন। যদি শাস্তি দিতে হয় তাকে শাস্তি দাও, এই নিরীহ মানুষগুলোকে শাস্তি দেওয়ার কোনো মানে নেই। আর আমি যতদূর জানি তোমার স্বামী তারপর একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। পাপের শাস্তি সে পেয়ে গেছে, তাহলে কেন তুমি এই নিরীহ মানুষগুলোকে মারছো? আমি তোমার আত্মার মুক্তির ব্যবস্থা করছি। যাও, চলে যাও, আর কোনোদিন এখানে আসবে না। আমি কয়েকদিন পর গয়ায় যাব, সেখানে গিয়ে তোমার আত্মার শান্তি কামনা করব। তোমার পিণ্ডদান আমি করব। যাও, এখান থেকে চলে যাও। এই কথা বলার সাথে সাথে সেই প্রেতাত্মা সেখান থেকে উড়ে কোথায় যেন একটা চলে গেল, অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপরে থেকে প্রায় 1 বছর কেটে গেছে, আর সেই প্রেতাত্মার দেখা আমি পাইনি, আর দেখা পেতেও চাই না।